আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাকে শুনছেন, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বর্তমানে বেশ কয়েকটি দিন আমাদের মধ্যে অনেক ঝামেলাই গেল, পুরো দেশের মধ্যে, বিশেষ করে ছাত্র জনতার মধ্যে অনেক ধকল গেল এই নতুন স্বাধীনতাকে অর্জন করার জন্য। আসলে এই স্বাধীনতা এমনিতেই অর্জন হয় না, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক রক্ত ঝরার পরে যে কোনো স্বাধীনতাই অর্জন হয়। বিশেষ করে এই আন্দোলনের পেছনে যারা ছিল, যারা জীবন দিয়েছে, যাদের বুকের তাজা রক্ত পিচ ঢালা পথে ঢেলে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। বাংলাদেশ আজীবন মনে রাখবে তাদের। হ্যাঁ, এবং কিছু কিছু ঘটনা ঘটেছে, আসলে নিন্দনীয় ঘটনা। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পরে বেশ কিছু জায়গায় লুটতরাজ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং দোষী ব্যক্তিদের মারার সাথে সাথে কিছু নির্দোষী ব্যক্তিরাও প্রাণ হারিয়েছে, যার জন্য মনটা আসলেই ভারাক্রান্ত। জানি না এই দেশের পরিস্থিতি পরিবেশ কবে ঠিক করতে পারবে আমরা, কবে সরকার, নবনিযুক্ত সরকার নিযুক্ত হবে, তবেই হয়তো দেশের একটু স্বস্তি আসবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি একেবারেই ভঙ্গুর অবস্থা। পেপার পত্রিকায় দেখছি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক ঠিক করছে। তারা প্রফেশনাল না, তাদের না আছে কোনো ট্রেনিং, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা পারছে, অনেক সুন্দর পারছে। আসলে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে যদি একটা সুন্দর আগামী তৈরি করতে পারি আমাদের পরের প্রজন্মের জন্য, যেখানে চা খাওয়ার নামে কোনো ঘুষ দিতে হবে না, যেখানে সরকারি বেসরকারি অফিসে কোনো ফাইল আটকে থাকবে না, যেখানে চলবে না কোনো তাবেদারি, সেখানে থাকবে শুধু সত্য এবং সত্য। সত্যের জয় সবসময় হয়। আল্লাহ আমাদের দোয়াটা, মনের আশাটা কবুল করুক, আমাদের দেশটা রোল মডেল হোক। এমন কারো হাতে আমরা ক্ষমতা দিতে চাই না যেটা কিনা আমাদের এই 15টি বছর মনে করিয়ে দেয়, যেন তুলনা না আসে, আগেরটাই তো ভালো ছিল, এরকম যেন না হয়। আমরা আমরা দেশপ্রেমিক একজন ব্যক্তিকে সিদ্ধান্ত দেব, সেই দেশ পরিচালনা করবে। অনেক কথা হলো বন্ধুরা, চলুন। আসলে এই নতুন স্বাধীনতা, এটা আমার প্রথম কন্টেন্ট, তাই হয়তো বকবক করছি, ভবিষ্যতে আর করব না। চলুন শুরু করি। যিনি আমাকে গল্পটি পাঠিয়েছেন, আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি গল্পটি পড়েছি, গল্পটি আমি তার মতো করে যখন আমি ফিল করি, আসলেই অনেক ভয়ঙ্কর, দুর্দান্ত ভয়ঙ্কর ধরনের তার জীবনে ঘটে গিয়েছে ঘটনা। তিনি তার নাম ঠিকানা গোপন করে গল্পটি পড়ার জন্য অনুরোধ করেছে, আমিও তাই করছি। চলুন শুরু করি। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতেই থাকে। ভাবি প্রায় সময় ফোনে একেবারে কানটা ঝালাপালা করে দেয় খুলনা আসার জন্য। পড়াশোনা চলাকালীন অবস্থায় একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে থাকে। অবশ্য আমি এখনও বিয়ে টিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো বিয়ের ফাঁদে পা দিতে পারি। মামাতো ভাই আর বান্ধবীর প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনায় আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রচণ্ড রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনায় রওনা হচ্ছি। সন্ধ্যায় খাবার খাওয়ার পর মামাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলেন। আমিও সেগুলো সাদরে গ্রহণ করলাম, সাথে একটা মাদুলিও দিল দেখলাম। আমি তো ওটা দেখে একদম অবাক হয়ে গিয়েছি। বললাম, মা, তুমি না আগের মতোই রয়ে গেলে। এসব তাবিজ কবজে কেউ কি এখন বিশ্বাস করে? মায়ের সোজা সাপটা জবাব, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করি। তুই এটা সাথে করে নিয়ে খুলনায় যাবি। আমি আর কি করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টার মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি আমরা। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে।
ড্রাইভারের পাশের সিটে বসেই পুরো গাড়িতে আমি আর ড্রাইভার, কাদের ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে কাদের সাথে কথা হচ্ছে, আর আমাদের গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। কাদের কিছুক্ষণ পরপর একটি গানের সিডি বের করছে এবং বাজাচ্ছে। এমনি সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। বললাম, হ্যালো জ্যোতি, বল। ভাইয়া, তোরা কত দূর এখন? একা যেতে তো কোনো সমস্যা হচ্ছে না? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস, বুঝলি? রাখি। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়েও কেমন যেন বৈচিত্র্যময় অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শো শো শব্দে নচিকেটার গানটার মতো মনে হলো। রাত বলে যায় যায়, ডাক দিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠছে। শো শো করে ছুটে চলছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। আর রাত 11টার মতো বাজে। কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পরে ফেরিটা গাড়িতে উঠে ভরে গেল, আস্তে আস্তে টার্ন করলো, তারপর একসময় মাঝ নদীতে। জ্যোৎস্না ভরা রাত্রিতে এই চাঁদনি রাতে নদীর পানি যেন অপরূপ শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার দেখছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর পানির ঢেউগুলো। আমরা ফেরি পার হয়ে গিয়েছি, আবারও হাইওয়েতে ছুটে চলতে শুরু করেছি। আমাদের গাড়ি ছুটছে আপন গতিতে। কিছু দূর পরপর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিলাম চোখ বুজে। কিছু দূর যেয়ে হঠাৎ করেই কাদের গাড়ির এমন একটা ব্রেক কষল যেন পুরো গাড়িটাই উল্টে যাওয়ার উপক্রম হয়ে গেল। এই কি হচ্ছে কাদের? এত জোরে কি গাড়ির কেউ ব্রেক করছে? কাদের জবাব, স্যার আমার দোষ না, ওনার জন্যই সব কিছু হয়েছে। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে একটি 20-22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা কি 1:30 হবে। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, আর আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলোভাবে, আর কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। আমি গাড়িটার দরজা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার? আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতো বাড়ি থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে একটু আমাদেরকে গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম মনে মনে, এই এত রাত্রিতে কেউ গাড়িতে লিফট চাওয়া মানে বিপদ ডেকে নিয়ে আসে। কে কোথায় থেকে কোন ছিনতাইকারী এসে সব কিছু লুট করে নিয়ে যাবে। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে কোনোভাবেই নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাত বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাত আমার পায়ে জড়িয়ে ধরল। কাদের উপাস থেকে বলল, স্যার আমাদের গাড়ির পেছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে ওকে একটু সাহায্যই করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি বলছে, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। কাদের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বলল। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পেছনের সিটে গিয়ে বসলো। আমিও কিছু বললাম না। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পিছনে ফিরে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি কিছু দূর পরেই নামতে চাইছিল। আমি গাড়ির মিরর দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটি কী অবস্থায় আছে, কি করছে, কিন্তু আয়নার ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথার নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দু পা দু হাতে নিয়ে টেনে ধরে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথা একটু মাংস খুলে খুলে খাচ্ছে, মুখের রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এদিকে দেখছি মেয়েটি এখনো সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এমন দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করে আয়নার ভিতরে লাল চোখ দুটো আমার দিকে তাকিয়ে বিভৎস রকমের একটা হাসি দিয়ে আমাকে বলল, কিচ্ছু কথা বলবি না, সামনের দিকে তাকিয়ে থাক। এই বলে চাপা একটা হাসি দিল। আমি ভয়ে কুণ্ঠিত হয়ে গেলাম। আমার কণ্ঠ ধরে আসছে, আমার হাত পা অবেশ হয়ে আসছে। আমি ড্রাইভারকে কিচ্ছু বলতে পারছি না, আমি টোকাও দিতে পারছি না। একটু পরে
পেছন থেকে আওয়াজ আসলো, ড্রাইভার ভাই গাড়িটা একটু থামান, আমি নেমে যাব। কাদের গাড়িটি থামালো। গাড়িটি থামানোর পরে মেয়েটি বের হলো। এদিকে কাদের কিন্তু পেছনে কি হচ্ছে কি না হচ্ছে এদিকে দেখেনি। আমি নিষেধ করেছি আলতোভাবে যে তুমি সামনেই দেখো, রাতের বেলায় কোনো গাড়ি টাড়ি আসছে কি না, তুমি ওই দিকে লক্ষ্য রাখো, পেছনে দেখতে হবে না। মেয়েটি দরজা খুলে বের হওয়ার সময় বীভৎস একটা হাসি দিল এবং মুখ থেকে জ্যোৎস্নার রাতে টপ টপ করে রক্তের লালাগুলো ঝরতে দেখলাম। কি বীভৎস! ইতিমধ্যে বাচ্চাটার একটা ঠ্যাং খেয়ে ফেলেছে, তার হাড়গোড় ছাড়া আর কিছুই নেই। আমি ড্রাইভারকে আস্তে করে টোকা দিলাম, কাদের গাড়িটা চালাও। আমি এই বলে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি জানি না। ড্রাইভার গাড়ি চালিয়েছে হয়তো, এবং আমার যখন চোখের পাতা খুলে তখন আমি দেখি আমি আমার সেই বান্ধবীর বাড়িতে, অর্থাৎ মামাতো ভাইয়ের বাড়িতে। সবাই বলছে হঠাৎ জ্ঞান হারালি কেন? আমি সব কিছু ভেঙে বললাম। ড্রাইভার তখন অনেক আফসোস করলো, এত বড় ঘটনা আমি জানলাম না, কিভাবে পারলেন স্যার? আমি তো আপনাকে নিয়ে ভয় পাচ্ছিলাম, ভাবলাম হার্ট অ্যাটাক হলো কি না। আমি বললাম না, ও কিছু না। আমি মনে মনে ভাবলাম হয়তো মায়ের দেয়া তাবিজের কারণেই আমি হয়তো জীবিত ফিরেছি, আমাদের গাড়িটা জীবিত ফিরেছে। এই ছিল ঘটনা। বন্ধুরা, একটু চিন্তা করুন, আপনি একটা জ্যোৎস্না ভেজা রাতে, মধ্যরাতে গাড়ি ড্রাইভ করে ছুটে চলেছেন এবং দেখলেন আশেপাশে কোনো গাড়ি নেই, জনমানবহীন একটি জায়গায় হঠাৎ একটি মেয়ে সাদা কাপড় পরে একটা বাচ্চা কোলে নিয়ে এলোমেলো চুলে আপনার গাড়ির সামনে ঠুস করে দাঁড়িয়ে পড়ল এবং বলল, আমাকে একটু লিফট দিন। আপনি কি করবেন? আপনি মেয়েটাকে কি লিফট দিবেন নাকি দিবেন না? কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। আশা করি অনেক ভালো লেগেছে। আজকে বেশি গল্প শোনাবো না, খুব এক্সাইটেড মুডে আছি, বিজয় উল্লাস করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।